সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে খালেদা জিয়ার পাশে বসলেন ডক্টর ইউনূস। অসুস্থতা সত্ত্বেও যোগ দেয় বিএনপি চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞতা। বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। সাবেক সচিব নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন, থাকবে রেফারির ভূমিকায়, লক্ষ্য উদাহরণ সৃষ্টি, বললেন নতুন সিইসি। গত 3টে ইলেকশনের থেকে একটা বিরাট শিক্ষা। ওই ইলেকশনটা সম্পর্কে মানুষের যে কি ধারণা এবং তারা কি কি করেছে ওগুলো আমি দেখেছি। তো নতুন পাঠ্য বইয়ে স্থান পাচ্ছে শহীদ সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগ, গণ অভ্যুত্থানের গ্রাফিতি, বাদ যাচ্ছে শেখ হাসিনার ছবি আর উদ্ধৃতি। অন্তর্বর্তী সরকারের 100 দিনে বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি আর খুন। পুলিশের মনোবল ফেরাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আমাদের পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন। পুলিশকে যদি পাহারা দিয়ে রাখতে হয় আর্মির, তাহলে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কাজ করবে কিভাবে? নরসিংদীতে হত্যা মামলায় আয়নাবাজি, জীবিত থাকলেও মৃত দেখিয়ে খালাস। আশুলিয়ার কুলসুমকে কক্সবাজার থেকে হেফাজতে নিল পুলিশ, মূল হোতাসহ আটক 2। ছাত্রাবাসের সিট বরাদ্দ নিয়ে চট্টগ্রাম পলিটেকনিকে 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত 15। ছাত্রদলকে দুষছে শিক্ষার্থীরা। ওরা ফরম নেয় নাই, কিন্তু ওদের কোথা থেকে সিট দিবে? ওরা চাচ্ছে এখানে একটা সিটের বাণিজ্য করতে। আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে লাঠিসোঁটা নিয়ে সরাসরি আক্রমণ করে। তারা হচ্ছে ছাত্রদল এবং এটা একটা চিহ্নিত, এখানে আমাদের ভিডিও আছে। চট্টগ্রাম বিমানবন্দরে হয়রানি কমার সাথে বেড়েছে সেবার মান, পরিবর্তনের ছোঁয়া লাগায় খুশি যাত্রীরা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন। সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচাতে সেনাবাহিনী সদা প্রস্তুত। পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন সরকার প্রধান। জাতিসংঘ মিশন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সেনাবাহিনীকে দেন বাহবা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে ছিল ভিন্ন আবহের সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে দীর্ঘ 1 যুগ পর যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উপস্থিত সুধী মণ্ডলী, বহুল আলোচিত সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণিল সম্বর্ধনার আয়োজন ছিল একটু অন্যরকম। প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা। প্রায় একই সময় বিশেষ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। পুরোপুরি সুস্থ না হলেও দীর্ঘ 12 বছর পর অন্যরকম এক চেহারায় দেখা গেছে সেনানিবাসের সাবেক এই বাসিন্দাকে। তার জন্য সংরক্ষিত ভিআইপি লাউঞ্জে দেখা করেন ডক্টর ইউনূস। বেগম খালেদা জিয়া এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বীর শহীদদের। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের, যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে।
তিন বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে নিজেদের প্রমাণ দিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে জাতিসংঘ মিশন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে সারা বিশ্বে সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। পরে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। সম্বর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 17 বছর তো একটা ভয়াবহ অবস্থায় বাংলাদেশ ছিল। সেই জায়গা থেকে উত্তরণের পর কিছুটা ঝাঁকি তো লাগবেই সকলের গায়ে। এই প্রোগ্রামের যে ভিশন, আমি মনে করি যে ভিশন এবার কমপ্লিট হয়েছে। বেগম খালেদা জিয়া, তার উপস্থিতি এত বছর পরে তাকে যে সম্মানটা দেওয়া হয়েছে সেটা আমার মনে হয় যথাযথ হয়েছে। গুম করা হয়, আয়নাগরে রাখা হয়, 3 মাস জেল খাটি। আজকে আমার দারুণ আনন্দ লাগছে, কারণ আই এম এ রিটায়ার্ড মেজর। আমি আমার স্থানে আমার সেনানিবাসে আসছি, ওরা সবাই আমার বন্ধু। যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, গত 16 বছর নির্যাতিত নিপীড়িত যেই চেহারাগুলোকে আমরা সবসময় টিভিতে দেখতাম, বা বিভিন্ন সময় যাদের কথা যারা বলতে চেয়েছে কিন্তু যাদেরকে দমিয়ে রাখা হয়েছে, সেই সব মানুষগুলোকে আজকে দেখছি, যেটি বেশ ভালো লাগছে। নতুন একটি স্বপ্ন তৈরি হয়েছে আমাদের সকলের মাঝে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্নটা বাস্তবায়ন করব। সন্ধ্যায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা। বিশাল এই জনসমুদ্রে যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা অনেকটা আকাশের মতো সুবিশাল। তারা বলছেন, জুলাই বিপ্লব জুড়ে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বা দেশের এই ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী যেভাবে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক ভবিষ্যতেও বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে বা যে কোনো পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের পক্ষে থাকবে, সাধারণ মানুষের পাশে থাকবে, সেটাই প্রত্যাশা সকলের। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, সেনাকুঞ্জ, ঢাকা। সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাটানো কয়েক মিনিট ছিল বৃহস্পতিবারের সংবর্ধনার সবচেয়ে আকর্ষণীয় সময়। প্রায় 1 যুগ পর রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে অভিবাদন জানান অতিথিরা। হাত নেড়ে স্বভাবসুলভ হাসি দিয়ে ধন্যবাদ জানান বিএনপি প্রধানও। এই যাত্রার জন্য প্রায় 1 যুগ অপেক্ষায় ছিলেন বিএনপির কর্মী সমর্থকরা। নানা মতভেদ সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় সরকার প্রধান এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতি ছিল রেওয়াজ, কিন্তু সেটি যেন ভুলতেই বসেছিলেন দেশবাসী। 5 আগস্টের পট পরিবর্তনের পর এবার আবারও চেনা সেনাকুঞ্জ অভিমুখী হলেন বিএনপি চেয়ারপারসন। গুলশান থেকে তার গাড়ি যখন রওনা হয়, ঘড়ির কাঁটায় তখন সময় 3:15। পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন সাবেক প্রধানমন্ত্রী। তিনি ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তত 26 নেতাকে। দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু না, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ, এইটাই উনি প্রকাশিত। সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। তাকে কাছে পেয়ে খোশ গল্পে মেতে ওঠেন সামরিক বাহিনীর কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। কেউ কেউ আপ্লুত হন আবেগে, খুলে দেন স্মৃতির বন্ধ কপাট। বেগম খালেদা জিয়া তার পাশেই বসা ছিলেন। বেগম খালেদা জিয়া জানেন যে উনি অত্যন্ত অসুস্থ, সেই অসুস্থতা নিয়ে উনি কিন্তু এসে আজকে একটা খুবই, আমি বলবো যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ হয়েছে। এতদিন পর সংবর্ধনায় অংশ নেয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অভিবাদন জানান প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। 1 যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই।
আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময়ের পর খালেদা জিয়ার পাশের চেয়ারে বসেন ডক্টর ইউনূস। কিছু সময় বসে খোঁজ খবর নেন তার। এরপর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রেফারির ভূমিকায় থাকবে নতুন নির্বাচন কমিশন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এই কমিশনের দায়িত্ব। তৈরি করতে চান সুষ্ঠু নির্বাচনের উদাহরণ। প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সিইসি AMM নাসির উদ্দিন এসব কথা বলেন। জানান বিগত 3টি নির্বাচনই হয়েছিল প্রহসনের। জানান যত তাড়াতাড়ি সংস্কার কমিশন রিপোর্ট দিবে ততটাই এগিয়ে যাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি। বৃহস্পতিবার আরও 4 কমিশনারকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি। জারি করা হয়েছে প্রজ্ঞাপন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব AMM নাসির উদ্দিন, যিনি তথ্য, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। BCS 1979 ব্যাচের এই কর্মকর্তা ছাড়াও বাকি 4 কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অপরজন হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইউ উইল সি ইনশাআল্লাহ হোয়াট উই ডু। আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো, লুকোচুরির কোনো সুযোগ নাই। প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার। জুলাই অভ্যুত্থান ও বিরোধী দলগুলোর বিগত দিনের আন্দোলনের পাশাপাশি সবশেষ 3 জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার কথাও জানান তিনি। এই মৃত্যুগুলো কেন হলো, এই আহত নিহতগুলো, গুমগুলো কেন হলো? তাদের যে অনেক চাওয়ার মধ্যে একটা বড় চাওয়া ছিল যে আমরা ভোটের অধিকার চাই। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমার কমিশনের চেষ্টা থাকবে যাতে মানুষের এই যে চাওয়াটা, এই এক্সপেকটেশনটা, এই অধিকারটা যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। নবনিযুক্ত সিইসি বলেন, বর্তমান কমিশনের জন্য সবচেয়ে বড় সম্পদ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত। বিগত নির্বাচনের অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন। ন্যাশনাল ইলেকশন যেটা হবে এটা তো ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে। অ্যান্ড ম্যান লাইক প্রফেসর ইউনূস, ওনার তো কোনো রাজনৈতিক অভিলাষ নাই, বারবার করে বলছেন। সুতরাং আমরা রেফারের ভূমিকা থাকবো, উনিও তো রেফারের ভূমিকায় আছে বাংলাদেশের জন্য। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। এই যে একটা জাতি যে ঐক্যবদ্ধ, এই একটা দাবিতে কিন্তু আমরা রাজনীতিবিদরা যে যতই বলুক, এই একটা দাবিতে কিন্তু তারা এক। এটা তো বিরাট অ্যাসেট। নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পর কতদিন সময় লাগতে পারে নির্বাচন আয়োজনে? এমন প্রশ্নের উত্তরে AMM নাসির উদ্দিন বলেন, দায়িত্ব গ্রহণের পর যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য প্রস্তুত থাকার চেষ্টা করবে কমিশন। ইলেকশন রিলেটেড যত রিফর্মস আছে সেই রিফর্মসগুলো তো সম্পন্ন হতে হবে। আর এই জন্য ইলেকশন কমিশনের যে রিফর্মস যে কমিশন আছে, ওনারা যত তাড়াতাড়ি রিপোর্ট দেবেন আমার মনে হয় কাজটা এগিয়ে নেওয়া, তাড়াতাড়ি এগিয়ে নেওয়া সম্ভব হবে। আর কি প্রস্তুতি নিতে গেলে কি কি করতে হবে সেটা না বুঝে আমি আন্দাজি একটা তো টাইম ফ্রেম দিতে পারবো না। বাট চেষ্টা করবো যত দ্রুত সম্ভব, আমরা রেডি থাকি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন প্রধান নির্বাচন কমিশনার। সময় আসলেই সে বিষয়ে সবার কাছে স্পষ্ট হবে বলেও জানান তিনি। প্রণিধানযোগ্য এটা এক্সাম্পল হিসাবে যাতে আমরা কাজে লাগাইতে পারি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগামী বছরের পাঠ্য বইয়ে স্থান পেয়েছে শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধের আত্মত্যাগ। থাকছে ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক গ্রাফিতি। এছাড়া কাউকে ছোট বড় না করে নির্মোহভাবে তুলে ধরা হচ্ছে এই দেশের ইতিহাসের নায়কদের। সহকর্মী ভাস্কর ভাদুরীকে এসব তথ্য জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা NCTB'র চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান। তিনি জানান, পাঠ্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর ছবি এবং উদ্ধৃতি। ছাপাখানাগুলোতে নতুন বইয়ের আকর্ষণীয় গন্ধ। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হচ্ছে নতুন বছরের পাঠ্যক্রম। নতুন শিক্ষাক্রমের আলোকেই দেয়া হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই। চতুর্থ থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়ে থাকছে পরিমার্জন। নতুন শিক্ষাক্রমের পরিবর্তে মোটা দাগে বেছে নেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা 2012 সালের পাঠ্যক্রম।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় কাটছে ছাপাখানাগুলোয়। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে প্রাধান্য পাচ্ছে দেশের সঠিক ইতিহাস। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, ৭ মার্চের ভাষণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনের পাশাপাশি থাকছে জাতীয় 4 নেতার ভূমিকা। কোনো ক্ষেত্রেই থাকবে না অতিস্তুতি। সেই সময় তো জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দল করেননি, তিনি দেশপ্রেমিক সৈনিক হিসেবে তিনি সেই সময়ের মধ্যে তার দায়িত্বটুকু পালন করেছেন। এটা গ্লোরিয়াস। সব মিলিয়ে তার যে ভূমিকা সেটা তো মুছে ফেলার সুযোগ নেই। বা আমাদের 4 নেতা মারা গেছেন এই 3রা নভেম্বর জেলখানায়, তাদেরও ভূমিকা রয়েছে নিঃসন্দেহে। তাজউদ্দিন আহমেদ তাদের অন্যতম। অন্যদিকে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তার নাম কেন বাদ যাবে? বিশেষভাবে স্থান পাচ্ছে 2024 সালের গণ অভ্যুত্থান। নতুন বছরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধের কৃতিত্ব গাথা। আমাদের গণ অভ্যুত্থান হয়েছে 69-এ, আমাদের গণ অভ্যুত্থান হয়েছে 90-এ এরশাদ স্বৈর শাসকের বিরুদ্ধে, আমাদের গণ অভ্যুত্থান এবার 24-এ। তো যদি এই 3 সময়ের ঘটনা ইত্যাদি অনেক গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে। গত 15 বছর পাঠ্য বইয়ে ছিল সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন ছবি এবং বক্তব্যের উদ্ধৃতি। দৃষ্টিকটু এসব লেখা ও ছবি বাদ দেওয়ার কথা জানান ডক্টর রিয়াজুল। কভারের শুরুর ইনারে এবং পেছনের পৃষ্ঠার ইনারে পর্যন্ত এই দলীয় প্রচার প্রপাগান্ডার ছবি এবং তার বর্ণনা এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তো শিক্ষার্থীরা তো ওই বইটা একটা বিষয়ের বই হিসেবেই দেখতে চায় এবং তাদের স্বপ্নের কথা শুনতে চায়, কোনো দলের কথা তো শুনতে চায় না। এটা তো তার কথা না। পাঠ্যপুস্তক তো কোনো দলীয় বিষয়ের হতে পারে না। ছাত্র জনতার আন্দোলনের সময় দেশ জুড়ে আঁকা হয় অসংখ্য গ্রাফিতি। সেগুলোর মধ্যে থেকে ব্যাপক হারে সারা জাগানো গ্রাফিতিগুলোও অন্তর্ভুক্ত থাকবে নতুন বইয়ে। গ্রাফিতি দেওয়ালে শিক্ষার্থীরা যা এঁকেছে, যেগুলোর সার্বজনীন, আমরা সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। জানুয়ারিতে যারা 10ম শ্রেণীতে পড়বে তাদের পাঠ্য বই হবে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 100 দিনেও পুরোদমে কাজ শুরু করতে পারেনি পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, খুন নিত্যকার ঘটনা। গেল 3 মাসে রাজধানীতেই প্রতিদিন গড়ে একটি খুন আর ছিনতাই হয়েছে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র হিসেবে এ সময় গণপিটুনিতে নিহত হন কমপক্ষে 68 জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন, চলমান পুলিশ কাঠামোয় পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। কিন্তু পুলিশ কর্মকর্তাদের দাবি ঠিক উল্টো। রিয়াজ রাহানের রিপোর্ট। গা ছমছমে এমন দৃশ্য এখন রাজধানীবাসীর নিত্যসঙ্গী। নগর, মহানগরে, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও একই চিত্র। কখনো কখনো সিনেমার দৃশ্যকেও হার মানায় ছিনতাই, খুনের কিছু ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নানা উদ্যোগ ছিল বর্তমান সরকারের গেল 100 দিনে। বিশেষ করে যৌথ বাহিনীর অভিযান কিছুটা হলেও স্বস্তি দিয়েছে আতঙ্কের নগরীতে। তবে এখনো পুরোপুরি আতঙ্ক কাটেনি নাগরিকদের। পুলিশের প্রতি মানুষের যে একটা ভয় ছিল, এটা উঠে গিয়েছে। আমরা যেমন সেনাবাহিনীর ইউনিফর্ম দেখলে আমরা অনেকটা বিচলিত হই বা ভয় পেয়ে আমরা অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু পুলিশের প্রতি মানুষের ওই আস্থাটা হারিয়ে গেছে। তারা যেহেতু আস্তে আস্তে ব্যাক করতেছেন, তো ইনশাল্লাহ আস্তে আস্তে আগের থেকে ডেভেলপ হচ্ছে আর কি। সরকারি হিসেবে গেল সেপ্টেম্বর ও অক্টোবরে সারা দেশে খুনের মামলা হয়েছে 522টি। এ সময়ে ধর্ষণ আর নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে 774 ও 1800। আর আইন ও সালিশ কেন্দ্রের আগস্ট থেকে অক্টোবরের হিসাব বলছে এ সময়ে 73টি ধর্ষণের ঘটনা আর রাজনৈতিক সংঘর্ষে মারা গেছে অন্তত 35 জন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে দাবি কর্মকর্তাদের। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই আমাদের যে ফিল্ড ইউনিট যেগুলো রয়েছে, তাদের জুরিসডিকশনে যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সেগুলো ভিজিট করছেন। আমাদের পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন। কোন ধরনের অপরাধ
অপরাধ কোন কোন এলাকায় বেশি হচ্ছে সেই এলাকা ভিত্তিক অপরাধগুলোকে আইডেন্টিফাই করা এবং এরপরে সেই এলাকাতে এটা কোথায় বেশি হয় সেই স্পটগুলিকে আইডেন্টিফাই করা এবং কখন কোন সময় হয় সেটাকে আইডেন্টিফাই করা এবং এর সাথে কারা জড়িত। পরিসংখ্যানে যাই হোক আর কর্মকর্তারাই যাই বলুক না কেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব অবস্থা বেশ নাজুক বলে মনে করেন অপরাধী বিশ্লেষকরা। এর কিছু বাস্তবতাও আছে বলে মনে করেন তারা। তখনকার পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে, তারপরে গুম, মানবাধিকার লঙ্ঘন সহ নানা রকম ঘটনার সাথে জড়িত ছিলেন। সেটার প্রেক্ষিতে জনগণের সাথে পুলিশের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং আস্থার সংকট তৈরি হয়েছে। পুলিশকে যদি পাহারা দিয়ে রাখতে হয় আর্মির, তাহলে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি কাজ করবে কিভাবে? এখানকার অপরাধ ব্যবস্থা, ঢাকায় কারা অপরাধ করছেন তাদের পরিচয় কি, কিংবা সোর্সগুলোকে অ্যাক্টিভ করা এবং কি উপায়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, প্রতিরোধ করতে পারেন, আইনগত ব্যাপারগুলোকে কিভাবে জোরালো করা যায়, এই যে সময়টুকু লেগে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে পূর্ণ মাত্রায় স্বাভাবিক করার প্রশ্নে, এই সময়টুকুকেই অপরাধীরা অপরাধ করার সুযোগ হিসাবে মনে করছে। পুলিশ সদস্যদের ভেঙে পড়া মনোবল ফেরাতে বাহিনী থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন বিজ্ঞজনরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজে আরও থাকছে ঝিনাইদহের মিয়ার দালান নিয়ে প্রতিবেদন। 200 বছরের পুরাতন জমিদার বাড়ি অযত্ন অবহেলায় হারিয়েছে অতীতের জৌলুস। আজও লোকে চেনে মিয়ার দালান হিসেবে, আকৃষ্ট করে নান্দনিক গঠন আর কারুকার্য। জীবিত থেকেও নিজেকে মৃত দেখিয়ে খালাস পেলেন হত্যা মামলার আসামি। নরসিংদীতে খুনের মামলায় ওই আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত। পৃথক মামলায় সম্প্রতি তাকেই গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত আসামির জীবিত হয়ে ওঠার ঘটনায় হতবাক আইনজীবী ও স্থানীয়রা। অনুসন্ধানে দেখা গেছে আদালত থেকে শ্যামলের নথিপত্রও গায়েব। মনোহরদীতে এক গৃহবধূকে হত্যার মামলায় প্রধান আসামি শ্যামলকে 2009 সালে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে নরসিংদীর একটি আদালত। চলতি বছরের মার্চ মাসে বিচারক আসামিকে মৃত ঘোষণা করে মামলা থেকে অব্যাহতি দেয়। কিন্তু ঘটনা নাটকীয় মোড় নেয় গত 26 অক্টোবর চাচার সাথে জমি সংক্রান্ত বিরোধের মামলায় শ্যামলকে পুলিশ গ্রেফতারের পর। শ্যামলে কয়দিন আগে পুলিশ ওনার বাড়ি থেকে রিপোর্ট দিছে যে উনি মৃত। তো এটা কোর্ট জাস্টিফাই করতে 24 সালে আইসা তারপর এটা করছে যে তিনি যখন মৃত তখন 24 সালে ওনাকে খালাস দিয়ে দিচ্ছে। জীবিত আসামিকে মৃত দেখিয়ে হত্যা মামলা থেকে রেহাই হওয়ার ঘটনায় হতবাক সবাই। অভিযোগ উঠেছে ছেলের ডেথ সার্টিফিকেট দিয়ে মামলা থেকে নাম কাটিয়েছেন বাবা মা। সাক্ষীর মুখে আমরা জানি না। এই দে মৃত দেখা খালাস দিব কেন স্যার? হ্যাঁ কি মৃত্যু হয়েছে মৃত্যুরে খালাস দিত স্যার? এটা অব্বাই মিথ্যা কথা দু গ্রামে লেখা দেয়, শত্রু লেখা কিচ্ছু করার নাই স্যার। কিন্তু পলাতক আসামির মৃত্যুর সনদ দিল কারা? শ্যামলের বাড়ি যে কৃষ্ণপুর ইউনিয়নে, সেখানকার পরিষদ সচিবের দাবি তারা এই ধরনের কোনো নথি প্রদান করেননি। ওই ইউনিয়নটা তো ছিল চরমান্দাল ইউনিয়ন, ওইখান থেকে 10 সালে এই ইউনিয়নটা ভাগ হয়েছে। তবে যতটুকু শুনছি শ্যামল মিয়া ওইখান থেকে সার্টিফিকেটটা নিয়েছে। যে মামলায় শ্যামলের জালিয়াতি ধরা পড়েছে তার আইনজীবী বলছেন বিচারালয় থেকে এরই মধ্যে সব নথিপত্র গায়েব। এ ঘটনায় আদালত সংশ্লিষ্টদের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। এই আসামি যে মৃত এই সম্পর্কিত একটু রিপোর্ট আছে কিনা, সেই রিপোর্ট এইখানেও তারা লিখে দিল যে এই এই চার্জ রিপোর্টে যে না এই আসামির মৃত্যু সংক্রান্ত কোনো কাগজপত্র নথিতে নাই। যে এরকম এত বড় একটা ব্যাপার কিভাবে হাইড করা হলো, কোর্টে কারা কারা এটার সাথে জড়িত, এবং একটা যে এই মানুষগুলো যদি এইভাবে এরকম বড় বড় অপরাধীগুলো যদি মৃত দেখায় কোর্ট থেকে এত বড় মামলায় যদি সে খালাস নিয়ে যায়, তাহলে তো সে আরও খুন করতে উৎসাহিত হইব। এ বিষয়ে পুলিশ ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি। তারা জানিয়েছে শ্যামল বিএনপির রাজনীতির সাথে জড়িত। খালাসপ্রাপ্ত মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে 4টি মামলা চলমান। আমিন বাবু, যমুনা নিউজ। আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখে আত্মগোপনে থাকা মামলার বাদী কুলসুমকে অবশেষে কক্সবাজার থেকে হেফাজতে নিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় মূল হোতা রুহুল সহ 2 জনকে আটক করা হয়েছে।
12 নভেম্বর জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করেন কুলসুম নামের এক নারী। সিলেটে উদ্ধার হয় ভিকটিম আলামিন। এমন একটি অনুসন্ধান রিপোর্ট প্রচার হলে বিষয়টি সামনে আসে। তদন্তে নামে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রযুক্তির সহায়তায় কক্সবাজারের একটি বাসা থেকে উদ্ধার করে আত্মগোপনে থাকা মামলার বাদী কুলসুমকে পুলিশ হেফাজতে। কুলসুম জানান, অর্থের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে আশুলিয়ার বাড়ির মালিক রুহুল সহ বেশ কয়েকজন তাকে দিয়ে মামলাটি দায়ের করান। আমার চাকরির খুব প্রয়োজন ছিল, তখন আমার কোনো চাকরি ছিল না। পরে আমাকে চাকরির কথা বলে নিয়ে না, আমি এইসব বিষয়ে কিছুই জানি না। এই মামলা যতগুলা নাম রয়েছে বা কি কি রয়েছে আমি কিছুই, বা মামলা বিষয়ে আমি কিছু জানি না, বা পুলিশ আদালত এগুলো সব বিষয়ে আমি কিছু বুঝি না বা জানি না। শুধু তাই নয়, বিষয়টি জানাজানি হয়ে গেলে তাকে কৌশলে কক্সবাজারে নিয়েও নানা ষড়যন্ত্রের ছক আঁকেন। আলামিন যখন ধরা পড়ছে তখন আমি চলে আসতে দেখছিলাম, মানে থানায় আমার আম্মু নিয়ে আসতে দেখছিল, কিন্তু ওনারা আমার ভয়ভীতি দেখায় আমার নাকি ফাঁসি হয়ে যাবে এগুলা জানার পরে, যে তুমি একটা মিথ্যা মামলা করছো, তুমি তার বউ না, তারপরে বলছো তুমি ওনার বউ, তুমি মিথ্যা মামলা করছো, তোমার ফাঁসি হয়ে যাবে। এটা বলার পরে আমার আম্মু বলছে তাহলে উপায় কি? পরে বলে লুকায় থাকতে হবে। পরে ওনারা আমার কক্সবাজার নিয়ে যায়। এরপরই পুলিশ মূল হোতা রুহুল সহ দুজনকে আটক করেন, যদিও রুহুল তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। না, এরকম কোনো কথা না, আমি দেই এটা। আমি কেমনে দিব? মামলা কি আমি করেছি বলেন? এটা অন্যায় কথা। আর আরেকটা বিষয় হলো ও বলছে যে কক্সবাজার থেকে উদ্ধার হয়েছে। কক্সবাজার ওই যে ছেলেটা ছিল, ওই ছেলেটার সঙ্গে ও আজকে ওই কক্সবাজার রুমে ছিল সারা রাত, বলে যে আমার ফ্রেন্ড। কুলসুম ও মূল হোতা রুহুল আমিনকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। সব প্রক্রিয়া সম্পন্ন করে নিয়েছিলেন আবাসিক গ্যাস সংযোগ, কিন্তু অবৈধ বলে বছর 5 পর বিচ্ছিন্ন করা হয়। মাঝখান থেকে অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারের পকেটে ঢোকে মোটা অঙ্কের টাকা। ক্ষতির শিকার হন কুমিল্লার মুরাদনগরের শত শত গ্রাহক। ন্যায় বিচারের আশায় বছরের পর বছর আদালত চক্করে কাটাচ্ছেন অনেকে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনিয়ম দুর্নীতি নিয়ে খোকন চৌধুরীর অনুসন্ধানী প্রতিবেদনের প্রথমটি দেখুন আজ। কুমিল্লার বাখরাবাদ গ্যাস ফিল্ড ঘেঁষা মুরাদনগরের বরিয়াকড়ি গ্রাম এলাকায় বৈধ সংযোগ দেয়া হচ্ছে জেনে 2015 সালে 70,000 টাকা খরচে সংযোগ নেন স্থানীয় বাসিন্দা হাশেম আলী। 2020 সালে হঠাৎই অবৈধ বলে তার বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বা বিজিডিসিএল। গ্যাসের লাইন 2020 সালে আমরা এটা এখান থেকে উড়াই নিছে। আমরা সম্পূর্ণ কাগজপত্র আছে, ডিমান্ড লেটার আছে, আমরা বই আছে, আমরা বিল দেওয়া আছে। হাশেম আলীর মতো একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে একই এলাকার মোহাম্মদ আলমগীর ও আব্দুল মোতালেবকেও। বৈধ জেনে সংযোগ নেয়ার পর তারা নিয়মিত বিলও পরিশোধ করেন বছরের পর বছর। হাওলাত বরাদ করে প্রথম অবস্থা আমরা লাইনটা আনছি, এর পরবর্তীতে মনে করেন যে বিদেশে থাকাকালীনে আস্তে আস্তে আমরা বিল পরিশোধ করছি, তবে আমাদের কোনো বিল কোনো বাকি নেই। 30 কানি জমিনের মতন এই গ্যাস বিলটা নিয়ে রাখছে এই গ্রামের, তারপর আমরা এখানে গ্যাস লাইন পেতেছি না। যমুনার হাতে আসা নথিতে দেখা যায় 2014 সালে মুরাদনগরে আবাসিক গ্রাহকদের সংযোগ প্রদানের সুপারিশ করা হয়। স্থানীয়রা বলছেন 2014 ও 15 সালে বরিয়াকড়ি দড়িকান্দি সহ কয়েকটি গ্রামে 450 আবাসিক গ্রাহককে গ্যাস সংযোগ দেয় বিজিডিসিএল। কোম্পানির কর্তা ব্যক্তিদের দেখেই সংযোগ নিতে আগ্রহী হন তারা। পরবর্তীতে অবৈধ দাবি করে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ নিয়ে আদালতের দ্বারস্থ হন কেউ কেউ। টাকা দিয়েছি 65,000 টাকা করে, কইছে যেন আপনারা গ্যাস বৈধ, আপনারা লাইন নেন। তো আমরা কিস্তি মিস্তি উড়াই সেরা আমরা গ্যাস নিছি। 5.5 বছর পরে আমরা বলছে কোনো কথাবার্তা না বললেই আমরা লাইনটা কাটা দিয়েছে। তারা বলতেছে না এগুলো সব অবৈধ লাইন, আপনি কোনো কিছু বলবেন না, বেশি কথা বললে আইনি ব্যবস্থা নিব, এই সমস্ত কথা বললে আমরা ভয় দেখায় চুপ করে রাখছে। আপনি সাহারিয়া আর উত্তম কুমার নাগ, তাদের মাধ্যমে আমাদের গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। গঠিত 3টি তদন্ত কমিটির মধ্যে 2টির প্রতিবেদনে 3 জন কর্মকর্তা ও 1 কর্মচারীকে দায়ী করা হয়। অভিযুক্ত তৎকালীন রাজস্ব বিভাগের সহকারী ব্যবস্থাপক গোলাম হায়দার চৌধুরী ও রাজস্ব সহকারী খলিলুর রহমানকে অফিসেই পাওয়া গেল।
ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না হলেও খলিলুর রহমানের দাবি সব কাগজপত্র পেয়েই বিল বই ইস্যু করেন তারা। এ বিষয়ে জানতে বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালকের কাছে যমুনা টেলিভিশন। তবে কিভাবে গ্রাহকরা সংযোগ পেলেন, এতে কারা জড়িত, সেই প্রশ্নের মিলল না সুস্পষ্ট উত্তর। সেটা দেখতে হবে ডিটেল। যেমন আমি একটা জায়গার, কুমিল্লারই একটা জায়গা, ওনারা অ্যাপ্লিকেশন করেছে ফর্মালি আমাদের কাছে যে আমাদের বিল বই আছে, আমরা বিলও দিয়েছি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়েই কাটা হয়েছিল, তার কারণ আপ স্ট্রিমের পাইপলাইনটা অবৈধ ছিল, এরকম শুনেছিলাম। তো সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি হাইপের সঙ্গে যে এই জিনিসগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করব। জেলার 17টি উপজেলায় এমন অসংখ্য গ্যাস সংযোগ রয়েছে যা কোটি কোটি টাকার বিনিময়ে বাকরাবাদ গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন উঠেছে, এসব সংযোগের দায়ভার কি আসলেই গ্রাহকের? খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। চট্টগ্রাম পলিটেকনিকে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত কমপক্ষে 15 জন, সবাই হাসপাতালে ভর্তি, কয়েকজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার ছাত্রাবাসের সিট বরাদ্দ নিয়ে সংঘাতের সূত্রপাত। আহতদের দাবি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী। হামলার জন্য দুষছে ছাত্রদলকে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে ওঠাকে কেন্দ্র করে দুপুরে পাল্টাপাল্টি অবস্থান নেয় শিক্ষার্থীদের দুটি পক্ষ। কথা কাটাকাটির এক পর্যায়ে জড়ায় সংঘর্ষে। এতে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী ও একজন শিক্ষক। হামলার জন্য ছাত্রদল নেতাকর্মীদের দুষছেন তারা। নির্দিষ্ট সময় ফর্ম জমা দিয়ে ওরা সিট পায় না, এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার। ওরা ফর্ম নেয় নাই, কিন্তু ওদের কোথা থেকে সিট দিবে? ওরা চাচ্ছে এখানে একটা সিটের বাণিজ্য করতে এবং ক্যাম্পাসের রাজনীতি যুক্ত করতে। আজকে থেকে ভর্তির ছিল, কিন্তু তারা আজকে গিয়ে আবার সেই বাধা দেয়। 50-100 জন আরো বেশি আসতে পারে, ওরা একসাথে ক্যাম্পাসে প্রবেশ করে, ক্যাম্পাসে প্রবেশ করার সাথে সাথে আমাদের উপর আক্রমণ করে। আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে লাঠিসোঁটা নিয়ে সরাসরি আক্রমণ করে। তারা সরাসরি ছাত্র দলের স্লোগান দিয়েছে এবং আমাদেরকে শিবির টেক দিয়েছে। তারা হচ্ছে ছাত্র দল এবং এটা একটা চিহ্নিত, এখানে আমাদের ভিডিও আছে এবং তারা তাদের স্লোগানও দিয়েছে। এ ঘটনায় রাতে চট্টগ্রাম মেডিকেল চত্বরে সংবাদ সম্মেলন করে পলিটেকনিক শিক্ষার্থীরা। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অতি শীঘ্র আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং অতি শীঘ্রই আমাদের যে সিটগুলো দেওয়া হয়েছে, সিটের রেজাল্ট দেওয়া হয়েছে, ওই আলোকে আমাদের হলগুলো খুলে দিতে হবে। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সবকিছু বিচারের দাবিতে এবং তাদেরকে অতি দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবিতে আমরা আগামীকাল 16 শহর রেল স্টেশনে বিকাল 3টায় আমরা গণজামায়াতের ঘোষণা দিচ্ছি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চরম অব্যবস্থাপনা আর যাত্রী ভোগান্তির চিত্র পাল্টাতে শুরু করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। কমেছে হয়রানির মাত্রা, বহু বছরের টেলিফোন বুথও এখন সচল। পরিবর্তনের ছোঁয়া লাগায় খুশি যাত্রীরা, বিশেষভাবে প্রবাসীরা। তবে পার্কিংয়ে বন্ধ হয়নি নৈরাজ্য। বিমানের লাগেজ ছুঁড়ে ফেলার এসব চিত্র দেখেই প্রশ্ন ওঠে বিমানবন্দরের ব্যবস্থাপনা এবং যাত্রী সেবার মান নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই আক্ষেপ ও ক্ষোভ ঝাড়েন প্রবাসীরা। 5 আগস্টের পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুটা পাল্টেছে চিত্র। কর্মীদের এই কার্যক্রম বিমান বাহিনীর সদস্যরা সরাসরি তত্ত্বাবধান করায় স্ক্যানিংয়ের নামে হয়রানির মাত্রাও কমেছে। কাটা থাকে, ব্যাগের সমস্যা, সামান পাওয়া যাইতো না, অনেকগুলো মোবাইল নিয়ে আসলে মোবাইলে ঝামেলা, লাগেজগুলো কাটা দিলে পাওয়া যেত, এখন ইনশাআল্লাহ বারবার এবং সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। সিএনজি সিন্ডিকেটটা ওগুলা ভাঙছে, কিছু কিছু সিন্ডিকেট ভাঙছে, ওটা ঠিক আছে, আগের থেকে কিছুটা বেটার। কথা হচ্ছে কতদিন লাস্টিং করবে জিনিসটা, ওটা যদি এরকম ধরে রাখতে পারে প্রশাসন তাহলে তো ভালো। বছরের পর বছর ধরে অচল টেলিফোন বুথও এখন সচল। বিমানবন্দরে পৌঁছেই যাত্রীরা বিনামূল্যে ফোন করতে পারছেন স্বজনদের। আচ্ছা, তোমার বাদ দিতে হয় চলে আসি। এখন আমি ফোন করতে অনেক সুবিধা হয়েছে, বিদেশ থেকে আসি, আর না তো বাইরে যাইতে হয়, আবার লোককেও খুঁজতে হয়। তবে বিপরীত চিত্রও আছে। বিমানবন্দরের পার্কিংয়ে সিএনজি অটোরিকশার দৌরাত্ম্য এবং যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় বন্ধ হয়নি এখনও। অভিযোগ ওঠায় পার্কিংয়ের ইজারা বাতিল করেছে কর্তৃপক্ষ। পার্কিং এরিয়ায় যাত্রীদের টানাটানি, হিস্সাহিস্যি, অনেক ধরনের
অপ্রীতিকর ঘটনা ঘটতো। অনেক সময় তাদের কাছে টাকা বা বিদেশি মুদ্রা বা তাদের লাগেজের কোনো একটা পার্ট নিয়ে যাওয়া। এখানে আসলে আমাদের পার্কিং এরিয়ায় কয়েকটা গ্রুপ খুবই তৎপর ছিল। এ পরিবর্তন যেন সাময়িক না হয়, সেটাই প্রত্যাশা বিমানবন্দর ব্যবহারকারীদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। অগ্রহায়ণের শুরুতেই প্রকৃতিতে শীতের আমেজ। উত্তরাঞ্চলে কোথাও কোথাও কুয়াশার দাপটও বেশ। এ বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, সকালে শীত কেমন অনুভূত হচ্ছে, আর হিম বাতাস ও কুয়াশার খবরও জানতে চাই। দেবাশিস, ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে, অর্থাৎ নভেম্বরের 10 তারিখের পর থেকেই কিন্তু প্রকৃতির যে পরিবর্তন সেটি আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আসলে হিম বাতাস বইছে। সকাল থেকেই আমরা দেখছিলাম যে উত্তরের শীতল বাতাস বইছে এবং সাথে হালকা কুয়াশা আছে। আর সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে সন্ধ্যা থেকে রাত অবধি, তখনই আসলে শীতের তীব্রতা বেশি বাড়ে এবং ভোর থেকে এই সকাল পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠার আগ পর্যন্ত কিন্তু সেই শীতল বাতাস বা সেই ঘন কুয়াশা এবং শীত অনুভূত হচ্ছে। দিনকে দিন এই শীতের তীব্রতা বাড়ছে, যে কারণেই আসলে এই অঞ্চলের মানুষ বলছেন যে প্রকৃতিতে এক ধরনের পরিবর্তন এসেছে, সাথে মানুষের অর্থাৎ জীবনযাপনেও কিন্তু এর প্রভাব পড়েছে। সব মিলিয়ে আসলে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। অল্প কয়েকদিনের মধ্যেই হয়তোবা, অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের শুরু থেকেই আসলে তীব্র শীত পড়বে, এমনটি আশঙ্কা বা আশা স্থানীয়রা বলছেন। কিন্তু এর বিপরীতে আসলে হসপিটালগুলোতে চিকিৎসা ব্যবস্থা জোরদার করতে হবে। একই সাথে শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ সেটি কিন্তু আগে ভাগে নিতে হবে এবং প্রশাসনকে সে বিষয়ে আসলে তাগিদ দিচ্ছেন স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা। কেননা গত বছর, তার আগের বছর এবং বিভিন্ন বছরে আসলে দেখা গেছে উত্তরাঞ্চলে, বিশেষ করে নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই অঞ্চলে আসলে পর্যাপ্ত শীতের গরম কাপড়ের দরকার হয়। অর্থাৎ ছিন্নমূল খেটে খাওয়া বা যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা যে কষ্ট অনুভূত হয় বা তারা যে কষ্টের মুখোমুখি হন সেটি থেকে রক্ষা করতে, এবং বিশেষ করে হচ্ছে যে বিভিন্ন রোগে আক্রান্ত হন, এই কারণেই চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে হবে এবং গরম কাপড়ের ব্যবস্থা করতে হবে। সেই সাথে যারা কর্মহীন হয়ে পড়েন তাদের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করতে হবে, এমনটি কিন্তু বলছেন স্থানীয়রা। দেবাশিস, ধন্যবাদ ছোটন যুক্ত হবার জন্য। 200 বছরের পুরাতন জমিদার বাড়ি, তবে লোকে চেনে মিয়ার দালান নামে। কাল থেকে কালান্তরের সাক্ষী ভবনটির জৌলুস এখন আর নেই বললেই চলে। তবে আজও মিয়ার দালানের গঠন ও কারুকার্য দর্শনার্থীদের মূল আকর্ষণ। ঝিনাইদহের নবগঙ্গা তীরের এই ইমারত সংস্কার করে পর্যটনের স্থান হিসেবে গড়ে তোলার দাবি এলাকাবাসীর। চোখ ধাঁধানো নির্মাণশৈলী ফিকে হয়ে এসেছে কালের পরিক্রমায়। জরাজীর্ণ রূপে এখনও টিকে রয়েছে শত বছরের ইতিহাসের সাক্ষী মিয়ার দালান। ঝিনাইদহ শহর থেকে অদূরে নবগঙ্গা নদীর তীর ঘেঁষা এই ইমারতটি নির্মাণ করেন তৎকালীন জমিদার সলিমুল্লাহ চৌধুরী। 200 বছর আগে এই বাড়ি তৈরিতে খরচ হয়েছিল 75,000 টাকা। দ্বিতল বাড়িটির সৌন্দর্য বৃদ্ধি করেছে খোদাই করা বিভিন্ন ডিজাইন। শৌখিনতার ছাপ প্রকাশ করে ছাদের উপর শ্বেত পাথরে আচ্ছাদিত চিলেকোঠা। 16 কক্ষের বাড়িটি 1947 সালে কিনে নেয় সেলিম চৌধুরী নামের এক ব্যক্তি। পরবর্তীতে বহুবার মালিকানা বদলেছে দালানের। এখন পরিত্যক্ত ভবনটি দর্শনার্থীদের আকর্ষণের স্থান। নতুনভাবে সংস্কার করে দর্শনীয় স্থান হিসেবে ভবনটি গড়ে তোলার দাবি স্থানীয়দের। যেহেতু পুরাতন একটা বাড়ি, এটা সংস্কার করলে দেখা যাচ্ছে স্থানীয় কিছু পরিদর্শনের জন্য ভালো। এখানে অনেক পর্যটক আসে দেখার জন্য। এখানে যে দেয়ালে ফাটল ধরে গেছে, এগুলো যদি ঠিক করা যেত। সকলে আসে, ঘুরে দেখে, তাই আজকে আমরা সবাই মিলে ভাবলাম আমরা একটু ঘুরতে যাই। মুরারিদহ গ্রামে নবগঙ্গার তীরে 1822 সালে 25 বিঘা জমির উপর নির্মাণ করা হয় দালানটি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গাজা, লেবাননে অব্যাহত ইসরায়েলি বর্বরতা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 24 ঘন্টায় উপত্যকায় ঝরেছে 88 ফিলিস্তিনির প্রাণ। ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে উত্তর গাজায়। সবচেয়ে ভয়াবহ হামলা হচ্ছে বেইত লাহিয়া ও শেখ রেদওয়ান এলাকায়। বেসামরিক ঘরবাড়ি টার্গেট, বিধ্বস্ত হয়েছে বেশ কিছু আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। আশঙ্কা প্রাণহানি আরও বাড়তে পারে। এদিকে লেবাননেও চলছে বর্বরতা। সীমান্তের 2টি এলাকায় নির্বিচারে চলছে বোমা বর্ষণ। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 44, আহত অনেকে।
ইউক্রেনকে বিতর্কিত ল্যান্ডমাইন দেয়ার ঘোষণায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তোপের মুখে মার্কিন প্রশাসন। এই সিদ্ধান্তকে বিধ্বংসী আখ্যা দিচ্ছেন কেউ কেউ। এদিকে যুক্তরাষ্ট্রের সাফাই, প্রচলিত যুদ্ধাস্ত্রের মতো নয় এই মাইন, নির্ধারিত সময়ের পর নিজ থেকেই হয় নিষ্ক্রিয়, যার ফলে নেই বেসামরিক প্রাণনাশের হুমকি। ইউক্রেনের পূর্বাঞ্চলে দুর্বার গতিতে এগুচ্ছে রাশিয়া। পশ্চিমাদের ঢালাও অস্ত্র সহায়তা নিয়েও রুশ সেনাদের সামনে খুব একটা সুবিধা করতে পারছে না জেলেনস্কি বাহিনী। এমন পরিস্থিতিতে রুশ সেনাদের গতি কমাতে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় এবার বিতর্কিত অ্যান্টি পার্সোনেল ল্যান্ড মাইন সরবরাহের ঘোষণা দিয়েছে দেশটি। এমন সিদ্ধান্তে অবশ্য মানবাধিকার কর্মীদের তোপের মুখে পড়তে হচ্ছে বাইডেন প্রশাসনকে। ইউক্রেনকে বিতর্কিত মাইন দেওয়ার সিদ্ধান্তকে বিধ্বংসী আখ্যা দিচ্ছেন তারা। ভূমিতে পোতা ল্যান্ড মাইন দূষিত করে ফেলে আশপাশের বিস্তীর্ণ এলাকা, যার নেতিবাচক প্রভাব পড়ে খাবার ও পানিতেও। জরিপ বলছে চলতি বছর অন্য যে কোনো মাইনের চেয়ে অ্যান্টি পার্সোনেল মাইনের বিস্ফোরণে প্রাণ গেছে বেশি বেসামরিকের। ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের তথ্যানুসারে ল্যান্ড মাইনের বিস্ফোরণে নিহতদের 1/3 শিশু। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধে ল্যান্ড মাইনের ব্যবহার নিষিদ্ধ নয়, কিন্তু ল্যান্ড মাইনের উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার না করার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিশ্বের 160টি দেশে, যার মধ্যে রয়েছে ইউক্রেনও। যুক্তরাষ্ট্রের সাফাই, ইউক্রেনকে যেসব মাইন দেয়া হচ্ছে সেগুলো প্রচলিত মাইনগুলোর মতো নয়। ভাষ্য, নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবেই নিষ্ক্রিয় হয়ে যায় সেগুলো। ফলে যুদ্ধের পর বেসামরিকদের জীবন ঝুঁকিতে ফেলার হুমকি নেই। পাশাপাশি কেবল ইউক্রেনীয় ভূখণ্ডেই মাইনগুলো পোতার অনুমতি দেওয়া হয়েছে বলছেন মার্কিন কর্মকর্তারা। রাশিয়া তাদের যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে, তার সাথে তাল মেলাতে হলে ইউক্রেনের কিছু অস্ত্র প্রয়োজন। মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে রাশিয়ার গতি কমাতেই এই পদক্ষেপ। এগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় হতে পারে। প্রচলিত মাইনগুলোর মতো নয় এগুলো। বেসামরিকদের সুরক্ষার কথা ভেবেই তৈরি করা হয়েছে বিশেষ এই মাইন। অবশ্য রাশিয়ার বিরুদ্ধেও রয়েছে ল্যান্ডমাইন ব্যবহারের অভিযোগ। বিশ্বব্যাংকের তথ্য মতে ইউক্রেনে যে পরিমাণ মাইন রাশিয়া পুঁতেছে তা অপসারণ করতে খরচ হবে $3700 কোটি বেশি। ইফফাতারা খন্দকার, যমুনা নিউজ। পোল্যান্ডে নতুন মার্কিন মিসাইল ঘাঁটি স্থাপনের ঘটনায় চলছে তোলপাড়। ওয়াশিংটনের এই পদক্ষেপে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ল, সতর্ক করেছে রাশিয়া। হুঁশিয়ারি, প্রয়োজনে ধ্বংসও করা হতে পারে ঘাঁটিটি। নিজ ভূখণ্ডে হামলা হলে শক্তভাবে প্রতিহতের হুমকি দিয়েছে পোলিশ সরকার। রুশ ভূখণ্ডে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আর মস্কোর পরমাণু নীতি বদলকে কেন্দ্র করে যখন উত্তেজনা তুঙ্গে, তখন নতুন খবর, পোল্যান্ডে নতুন মিসাইল ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। জানা যায় 13 নভেম্বরই উত্তরাঞ্চলীয় রেডজিকো শহরে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রের এই মিসাইল ঘাঁটি। এমন ঘটনায় ব্যাপক চটেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ পারমাণবিক যুদ্ধের বার্তা দিচ্ছে, এমন বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের আরেকটি উস্কানিমূলক পদক্ষেপ এটি। রেডজিকো শহরে ওয়াশিংটন নতুন মিসাইল ঘাঁটি বানানোর কারণে পারমাণবিক যুদ্ধের শঙ্কা আরও বৃদ্ধি পেল। মস্কো শুরু থেকেই এই ঘাঁটিকে হুমকি হিসেবে দেখছে এবং প্রয়োজন হলে তা ধ্বংসও করা হতে পারে। পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের এই নতুন মিসাইল ঘাঁটি স্থাপনের সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে ওয়ারশ। যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডের গ্যারান্টার হিসেবে উল্লেখ করেছেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা। কোনো সন্দেহ নেই, যুক্তরাষ্ট্র পোল্যান্ড ভূখণ্ডের নিরাপত্তা জোরদারকে প্রাধান্য দেয়। শুধু পোল্যান্ড নয়, ন্যাটোভুক্ত সব দেশই এই নিরাপত্তা বলয়ের অন্তর্ভুক্ত। রাশিয়া যে তাণ্ডব চালাচ্ছে, এই অবস্থায় ওয়াশিংটনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। মিসাইল ঘাঁটি ধ্বংসে রাশিয়ার হুমকির জবাবও দিয়েছে পোল্যান্ড। নিজেদের ভূখণ্ড আক্রমণের শিকার হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার হুমকির পর পোল্যান্ডের নিরাপত্তা আরও জোরদারের পদক্ষেপ নেওয়া হবে। শত্রুপক্ষের হামলা মোকাবেলায় সামরিক সক্ষমতা বৃদ্ধির সাথে ন্যাটোর আকাশ প্রতিরোধ ব্যবস্থাও জোরদার করা হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক পর্ব শুরু হয়েছে বলে শঙ্কা বিশ্লেষকদের। যুদ্ধের ভয়াবহতায় আতঙ্ক ছড়িয়েছে নর্ডিক দেশগুলোয়। নেওয়া হয়েছে সতর্কতামূলক নানা পদক্ষেপ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।
অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। ইনজুরির কারণে খেলছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। অপরদিকে চোটের কারণে উইন্ডিজ দলে নেই জেসন হোল্ডার। 2018 সালে এই ভেন্যুতেই মাত্র 43 রানে অল আউট হয় বাংলাদেশ। খুব একটা ভালো ছন্দে নেই টাইগার ক্রিকেট। একের পর এক হার শুধুই ভারী করছে ব্যর্থতার পাল্লা। এবার মিশন ওয়েস্ট ইন্ডিজ, দুই দলের জন্যই বছরের শেষ সিরিজ। তবে ঘরের মাঠে সব দিক থেকেই বেশ এগিয়ে ক্যারিবিয়ানরা। অপরদিকে অ্যান্টিগা বাংলাদেশের জন্য যেন এক বিভীষিকার নাম। এই ভেন্যুতে 2018 সালে মাত্র 43 রানে অল আউট হওয়ার দুঃখ স্মৃতি আছে টাইগারদের। একই মাঠে খেলা সবশেষ টেস্টে 2022 সালে বাংলাদেশ হেরেছে 7 উইকেটের ব্যবধানে, যেখানে 2 ইনিংসে 103 ও 245 রানে অল আউট হয় টাইগাররা। ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে দলে ফেরা শরীফুল ইসলাম অ্যান্টিগার উইকেটে হতে পারেন বেশ কার্যকর। অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা আলজারি জোসেফ আছেন উইন্ডিজ দলে। তবে কাঁধের চোটের কারণে এই সিরিজে থাকছেন না জেসন হোল্ডার। কন্ডিশন বিবেচনায় দুই দলের একাদশেই থাকতে পারেন 3 পেসার। সাকিব, তামিম, মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া প্রথমবার ক্যারিবীয় সফরে টাইগাররা। যদিও তারুণ্য নির্ভর দল নিয়ে বেশ আশাবাদী নবনিযুক্ত সহকারী কোচ সালাউদ্দিন। এখন পর্যন্ত ক্যারিবিয়ানে 10টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার মাঝে মাত্র 2টিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। বাকি 8টিতেই দেখেছে হারের মুখ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।